সেই বছরই আমরা প্রথম ছাত্র অবস্থায় দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় নির্বাচিত হয়ে গেছেন, লোকসভা বলতে আমরা যাকে বলি আইনসভা, ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে প্রশ্ন ওঠে যে তিনি ডক্টরেট ডিগ্রি কোন বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন। ইস্ট জর্জিয়া, কিন্তু এই বিশ্ববিদ্যালয়, এই নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমি এই কথাটা এখানে পুনরায় উল্লেখ করছি এই কারণে যে মানুষ ব্যক্তি জীবনে অসৎ, যিনি ভুয়ো ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে নির্বাচক মণ্ডলীকে প্রতারিত করতে পারেন, সংসদীয় রাজনীতিতে পদার্পণে যে এই ধরনের পদক্ষেপ নিতে পারে, তিনি দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং 1984 সালের কথা উল্লেখ করলাম, 2011 সাল পর্যন্ত যে তার পরিক্রমা রাজনীতির আঙিনায়, অনেক ঘটনাই আছে, সব ঘটনা বলার কোনো বিশেষ প্রয়োজন নেই। কিন্তু তিনি 2006 সালের 30শে নভেম্বর সংবিধানের বই হাতে নিয়ে বিধানসভা চত্বরে, যেখানে 144 ধারা জারি থাকে, যাকে আমরা বলি গণতন্ত্রের পীঠস্থান বিধানসভা আইনসভা, সেখানে প্রবেশ করে তার অনুগামী বিধায়কদেরকে উত্তেজিত করে দিনের আলোকে ক্যামেরার সামনে ভাঙচুর করতে পারেন, যিনি একটি আস্ত কারখানা, সিঙ্গুরের কারখানা যেটা তৈরি হয়ে গেছিল প্রায়, যাকে ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কর্মসংস্থানকে কবরস্থ করতে পারে, তিনি ক্ষমতায় আসলে কি করতে পারেন, আমি একজন বিজ্ঞানের ছাত্র তথা শিক্ষক হয়ে আমি কিছু অনুমান করতে পারি। এবং সেই অনুমানটা থেকেই আমার আশঙ্কা হয়েছিল যে এর হাতে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর দায়িত্ব পড়ে, তাহলে কি হতে পারে। এবং 2015 সালে আমরা এই আক্রান্ত মানুষেরা জড়ো হয়ে একটি আক্রান্ত আমরা মঞ্চ করে প্রতিবাদ রাস্তায় নেমে করবার জন্য প্রস্তুতি নিয়েছি। সেই প্রয়াসে আমরা একসময় ডক্টর অশোক মিত্রর কাছে পৌঁছেছিলাম, মার্ক্সীয় চিন্তাবিদ, অর্থনীতিবিদ। উনি একান্তে আমাকে বলেছিলেন এবং লিখিতভাবেই জানিয়েছিলেন যে তৃণমূল একটি রাজনৈতিক দলের স্বীকৃতি পেলেও নির্বাচন কমিশন দ্বারা, এটা আদপেই এটা দুষ্কৃতী, চোর, ডাকাত, বদমাইশদের একটি দল। এবং দুর্ভাগ্যবশত ওরা নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়েছে, নির্বাচনে লড়াই করে তারা জয়ও লাভ করেছে। কিন্তু এই ধরনের একটি দলের হাতে যদি ক্ষমতা পড়ে, সংবিধান, আইন, রীতিনীতি, সৌজন্য, এই বিষয়গুলো পাওয়া যায় না, যাবে না। এবং স্থায়ীভাবে আপনাদের সকলেরই মনে থাকবে 2011 সালের নির্বাচনের প্রাক্কালে দুটো স্লোগানকে মুখরিত করা হয়েছিল, দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, বদলা নয় বদল চাই। এবং আজকে যখন আমরা কনভেনশনে মিলিত হয়েছি, এই সদ্য পঞ্চায়েত নির্বাচন মিটেছে বললে ভুল হবে, এখনো হাইকোর্টে প্রতিদিন শুনানি হচ্ছে। এবং এই নির্বাচন মিটেছে কি মিটেনি আমরাও বলতে পারবো না। নির্ঘণ্ট অনুযায়ী মনোনয়ন, স্কুটিনি, প্রার্থীপদ প্রত্যাহার, নির্বাচন, ফল ঘোষণা ইত্যাদি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হাইকোর্ট থেকে নির্দেশ আছে যারা জয়ী তারা সত্যিকারে জয়ী কিনা পরে বিবেচিত হবে, যারা পরাজিত তারা সত্যিকারে পরাজিত কিনা পরে বিবেচিত হবে। এরকম একটা অবস্থার মধ্যে আছে। আমি বিশদে বলার জন্য যাব না। আমি একজন ব্যক্তি মানুষ হিসাবে মনে করি যে এই দল যতদিন সরকারে থাকবে তত এরা হিংসা, সন্ত্রাস বাড়াবে, এবারে বিজ্ঞানের নিয়মেই বাড়াবে। এছাড়া এই দল টিকে থাকতে পারবে না। এরা ক্ষমতা থেকে গণতন্ত্রর পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক পদ্ধতি মেনে, সংবিধান মেনে কাজ করবে, এটা আশা করাই বৃথা। এই জায়গায় দাঁড়িয়ে আগে যিনি বলছিলেন শুরুতে
যে স্পর্ধিত প্রতিরোধ, মানুষের প্রতিরোধ, এটা ছাড়া এর কোনো বিকল্প নেই। এছাড়া গণতন্ত্র রক্ষা হবে না, সংবিধান রক্ষা হবে না। আমরা যত 2018 সালের যে পঞ্চায়েত নির্বাচনে যে পরিমাণ হিংসা হয়েছিল, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তার সঙ্গে বেশি হয়েছে, এবং এটা আমি জানতাম বেশি হবে। বোমা, বন্দুক, রাইফেল, গুলি, যত রকম, এখন তো ব্যালট বাক্স লুট, ব্যালট বাক্স এখন জালে পাওয়া যাচ্ছে, যেখানে সেখানে ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। এসডিও, বিডিও, ডিএম, এসপি সবাই যারা আমাদের দেহ করের টাকায় যারা মাইনা পায়, যারা সংবিধানের কাছে দায়বদ্ধ, তারা যদি এই ধরনের কাজ করে তাহলে কি অবস্থার মধ্যে আমরা আছি বুঝতেই পারছেন। অর্থাৎ স্পর্ধিত গণপ্রতিরোধ ছাড়া, কোনো অনুনয় বিনয় করে কিছুভাবে গণতন্ত্র, সংবিধান রক্ষা করা যাবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমার মনে হয় আইএসএফ বা তৃণমূল, বিজেপি বিরোধী যত শক্তি আছে, গণতান্ত্রিক শক্তি আছে, এখন সময় এসেছে সংঘবদ্ধ হয়ে স্পর্ধিত গণপ্রতিরোধ ছাড়া কোনো বিকল্প নেই। সেটা কে, কবে, কোন মুহূর্তে ডাক দেবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটাই একমাত্র রাস্তা। এবং সেই রাস্তায় আইএসএফ যে আছে সেটা তারা এই অল্প কিছুদিনের মধ্যে, অর্থাৎ আইএসএফের নাম আমরা প্রথম শুনি 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। তার মধ্য দিয়ে একজন বিধায়ক নৌসাদ সিদ্দিকী আইনসভায় রয়েছেন, এবং আমরা যা শুনতে পাচ্ছি চারিদিক থেকে, এই বিজেপি এবং তৃণমূল আমরা সবাই জানি যে তাদের কাছে টাকার অভাব নেই, তারা বিভিন্নভাবে টাকা তোলে, কিভাবে তোলে আর সেসব আলোচনার মধ্যে যাচ্ছে না। কিন্তু টাকা দিয়ে এমএলএ, এমপি কেনা, এমনকি গান পয়েন্টে গণতন্ত্র হত্যা এবং হিংসা, তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদী কনভেনশনে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার তরফ থেকে যথাযথ সম্মান প্রদর্শন করে এই কনভেনশনের দু একটি কথা বলবো। তো আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, এটাই আমার পেশাগত পরিচয়, এবং তার সঙ্গে আমি ভারতবর্ষের নাগরিক, এটা আমার প্রধান পরিচয়। বর্তমান যে পরিস্থিতিতে আজকে আমরা এখানে গণকনভেনশন বা কনভেনশনে উপস্থিত হয়েছি, সেখানে আমার সম্পর্কে যেটা বলা হলো যে আমি প্রথম নয়, মানে প্রথমের দিকে আর কি, এই সরকার তথাকথিত মা মাটি মানুষের সরকার যখন প্রতিষ্ঠিত হয় 2011 সালে বিধানসভার সাধারণ নির্বাচনের মাধ্যমে, তারপরে আমার উপর আক্রমণ হয়েছিল। সেই অভিজ্ঞতা আমার রয়েছে। শাসক দল আশ্রিত 70-80 জন দুষ্কৃতী মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পরিকল্পনায় কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে রাতের আঁধারে আমি যে আবাসনে, সমবায় আবাসনে বসবাস করি, সেই আবাসনে তারা জড়ো হয়েছিল। এবং আমি শুনেছিলাম পরবর্তী সময়ে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে যে 70-80 জন দুষ্কৃতী বাহিনী জড়ো হয়েছিল নিউগড়িয়া সমবায় আবাসনে, তারা অধিকাংশই ভাঙড় অঞ্চল থেকে এসেছিল। সত্যি কিনা জানি না, সাংবাদিক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। যাই হোক, সেটা বড় বিষয় নয়। সেই 70-80 জন দুষ্কৃতী, আমি কোনো অপরাধ করিনি, আমাদের দেশের আইন সংবিধান অনুযায়ী কোনো অপরাধ আমার ছিল না, তা সত্ত্বেও মারধর করা হয়, চট থাপ্পড়, লাথি, ঘুষি, 70-80 জন ঘিরে ধরে প্রাণনাশের হুমকি ইত্যাদি। তারপরে শাসক দলের নেতার নির্দেশে কলকাতা পুলিশের পূর্ব যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা কোনো অভিযোগপত্র ছাড়াই আমাকে তুলে নিয়ে যায়, থানার লকআপে রাত্রে রেখে দেয় ইত্যাদি ইত্যাদি। আমি বিস্তারিত আমার বিষয়ে বলবো না। আমি 1984 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করেছি। সেই বছর
ভারতবর্ষের সাধারণ লোকসভা নির্বাচন হয়েছিল। ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী